নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনে জাতীয় অনৈক্য তৈরি করছে কমিশন, অভিযোগ বিএনপির। নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনড় জামায়াত, শহীদ মিনারে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির দাবি এনসিপি। খুলনায় আলোচিত জোড়া খুন মামলার রায়ে 7 আসামির মৃত্যুদণ্ড, বেকসুর খালাস 2 জন, রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ। এবং এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর দাবি বিজিএমইএর। নির্বাচনের পর বিনিয়োগ বাড়ার প্রত্যাশা তথ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। জাতীয় নির্বাচনের দিন অথবা আগেই গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এক্ষেত্রে দ্রুত ইসির সঙ্গে আলোচনায় বসতে সরকারকে তাগিদ দিয়েছেন ঐকমত্য কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। এ সময় ডক্টর ইউনূস বলেন, সনদ বাস্তবায়ন হলে জাতি অতীত থেকে বেরিয়ে আসতে পারবে। আরও জানাচ্ছেন সুরায়া মুন্নী। জুলাই সনদ স্বাক্ষরের 12 দিন পর এর বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় ঐকমত্য কমিশন। সনদের আইনি ভিত্তির জন্য বিশেষ আদেশ এবং গণভোটের আয়োজনের প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন ঐকমত্য কমিশনের সদস্যরা। এ সময় ডক্টর ইউনূস বলেন, অতীতের বিভীষিকা থেকে বেরিয়ে আসতে জুলাই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঐতিহাসিক পরিবর্তন, সেটা তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুন ভাবে বাংলাদেশ গড়ার কাছে। সুপারিশ হস্তান্তর শেষে এই বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের সঙ্গে জড়িত 48টি বিষয়ে আদেশ জারি করা হবে। তার অধীনেই হবে গণভোট। তবে গণভোটের বিষয়ে সুনির্দিষ্ট দিন নির্ধারণ করে দেওয়া হয়নি। আদেশের তফসিলে যে 48টি বিষয় আছে, সেগুলো অন্তর্বর্তী সরকার সেগুলোকে বিল আকারে প্রস্তুত করেও জনগণের সামনে উপস্থাপন করতে পারেন। যখন বিল হিসাবে উপস্থাপিত হবে এবং গণভোটের মধ্য দিয়ে যদি জনগণের সম্মতি লাভ করা যায়, তবে ওই বিলটি সংবিধান সংস্কার পরিষদের কাজে সহযোগিতা করবে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, আগামী নির্বাচিত সংসদ প্রথম 9 মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে 2টি বিকল্প প্রস্তাবও দিয়েছে কমিশন। সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ আপনা-আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। যত দ্রুততার সঙ্গে সম্ভব যেন তারা এই বাস্তবায়ন প্রক্রিয়ার সূচনা করে। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা। ঐকমত্য কমিশন সুপারিশের মাধ্যমে জাতীয় অনৈক্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেও প্রত্যাশা জানান তিনি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে এই দাবি লিখিত জমা দেন সালাউদ্দিন আহমেদ। পরে ব্রিফিংয়ে অভিযোগ করেন, বিএনপির দেয়া নোট অব ডিসেন্ট কমিশনের সুপারিশে প্রতিফলিত হয়নি। আরপিও সংশোধনীতে দলের পাশাপাশি জোটের প্রতীকে নির্বাচন করতে পারার ধারা পুনর্বহালের দাবিও জানান তিনি। আরপিওর 20 ধারার এক উপধারাতে একটা সংশোধনী কয়েকদিন আগে এই ক্যাবিনেটে ডিসকাসড হয়েছে এবং সেটা অনুমোদন হয়েছে বলে আমরা জেনেছি। আগের মতো আইনটা যাতে বহাল থাকে সেজন্য আমরা আবেদন করেছি। সেই কাগজটা আমি অফিসিয়ালি আজকে চিঠিটা দিয়েছি। জাতীয় ঐকমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কেন ধন্যবাদ দিচ্ছি? যে অবশেষে তারা তাদের
প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন। দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। জাতীয় নির্বাচনের দিনেই ফের গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর নির্বাচন ব্যাহতের ষড়যন্ত্র বিএনপি বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে তানজিদ ভুইয়ার প্রতিবেদন। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। পরে এ নিয়ে ব্রিফিংয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে। নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজকের প্রেক্ষাপটটা কি সেটা আলোচনা এসছে। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে নির্বাচন কমিশনকে কার্যকর করতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই। তত্ত্বাবধায়ক ব্যতীত বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য নয়। এই জন্য সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়কের পক্ষে বিগত বছরগুলোতে দাবি তুলেছে। সেটা আজকের প্রেক্ষাপটেও ভিন্ন কিছু নয়। ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন পর্যন্ত অব্যাহত করবে, কিন্তু এটাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয়টি সামনে উঠে এসেছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানান আমির খসরু। বাংলাদেশে উনি কবে আসবেন এটা ওনার সিদ্ধান্ত, এবং উনি সঠিক সময়ে খুব কম সময়ের মধ্যে দেশে ফিরবেন, এটা পরিষ্কার। এদিকে প্রেস ক্লাবের সামনে উলামা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান। অনুরোধ জানাবো বাংলাদেশ সরকারকে, পৃথিবীর সবচেয়ে একজন গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের একটু দূরে বসে আছেন। ডানে বামে কোনো জায়গায় যাওয়া যাবে না, প্রথমার্ধে নির্বাচন দিতেই হবে। হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষকে ভালোবাসতে চাও, যদি বাংলাদেশে গণতন্ত্র চাও, দেরি আর করে না, হাসিনাকে ঠেলে পাঠিয়ে দাও। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় প্রতীকে জোটের নির্বাচনের প্রস্তাবনাকে অশনি সংকেত হিসেবে দেখছে দলটি। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সিইসি সহ পুরো কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। ইসি সচিবালয়ের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাবও দিয়েছে দলটি। এমআর আসাদের রিপোর্ট। নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পর মঙ্গলবার দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে নির্বাচন ভবনে আসে জামায়াতের প্রতিনিধি দল। সিইসি সহ পুরো কমিশনের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করে দলটি। আলোচনা হয় গণভোট, ভোটের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানান, নভেম্বরের মধ্যে গণভোটের দাবি সহ 18 দফা লিখিত প্রস্তাবনা দেয়া হয়েছে। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। কারণ জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। নিজ নিজ দলের প্রতীকে জোটবদ্ধ নির্বাচনের বিরোধিতাকে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। যখন সংস্কার কমিশন আলোচনা হল তখন তো ওনারা আপত্তি দিতে পারতেন, রিটার্ন আলোচনা হতে পারতেন, অনেক প্রক্রিয়া তো ছিল, কিন্তু সেখানে মানা হলো। উপদেষ্টা পরিষদের মিটিং হয়ে গেল, তারপরের দিন এসে চিঠি দিয়ে বলছেন যে না, এটাকে সংশোধন করতে হবে। আমরা মনে করি এটা একটা অ্যালার্মিং যে লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করার এই প্রবণতা ইলেকশনের 4 মাস আগে, এটা আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশনি সংকেত। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সুষ্ঠু ভোটের জন্য চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনী আইনে, আরপিওতে যা যা দলের জন্য প্রযোজ্য সবাই যেন সমানভাবে ভোগ করতে পারবেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন ঘিরে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে যথা নিয়মেই ভোট অনুষ্ঠিত হবে বলেও আশা ব্যক্ত করেন এনসিপির এই শীর্ষ নেতা। বিপক্ষে কেউ দাঁড়ায়, যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে। ফ্যাসিবাদী যারা রয়েছে, যারা পতিত শক্তি রয়েছে, তারা নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান রেখেছে। নির্বাচনকে ঘিরে তাদের অনেক বড় ষড়যন্ত্র রয়েছে এবং যদি ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি মনে করে তারা এককভাবেই সব কিছু করবে বা এই জাতীয় ঐক্য ভেঙে দিবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। জুলাই সনদ বাস্তবায়নের ঐকমত্য কমিশনের সুপারিশের মাধ্যমে রাষ্ট্রকাঠামোয় যুগান্তকারী পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। মঙ্গলবার এনসিপি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সুফল ৩০ বছরের মধ্যে দৃশ্যমান হবে। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে এসে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এর বাহিরে তারা কোনো সেফ এক্সিট নেই। নোট অফ ডিসেন্টের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। যে যাই নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আমি মনে করি যে দলই দিয়ে থাকেন, জামাত ইসলামী দেন, বিএনপি দেন, এনসিপি দেন, যে যেখানেই নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এই নোট অফ ডিসেন্টগুলো স্বেচ্ছায় সজ্ঞানে নিজ দায়িত্বে সকলেরই তুলে নেওয়া দরকার। এইটা যদি প্র্যাকটিস করা যায় আগামী 10, 20, 30 বছর, তাহলে বাংলাদেশ একটা নতুন শেপ নিবে, নতুন একটা কাঠামোগত পরিবর্তন ডেভেলপ হবে। ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে, সেখানে গিয়ে জুলাই সনদের আদেশ জারি করবেন, সাইন করবেন, আমরাও সেখানে সাইন করব। সকল আহত শহীদ জুলাই ফ্যামিলি, দেশপ্রেমিক যারা রয়েছে সকলকে উনি আহ্বান জানাবেন, সকলে আসবে। আর্মির সৈনিক ভাইরা রয়েছেন, তারা এই গণঅভ্যুত্থানে এসেছিলেন, তাদেরকে পুরস্কৃত করতে হবে। আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে 2রা নভেম্বর। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আদেশের দিন ধার্য করেন। মেজবা রহমানের রিপোর্ট। ডিফেন্স মনসুরুল হক চৌধুরী তিনি বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ দাখিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষ এই অভিযোগ প্রমাণ করার জন্য আদালতে যে সকল তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন তার অংশবিশেষ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেছে, সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণ করার এমন কোনো তথ্য উপাত্ত রাষ্ট্রপক্ষ ওনার বিরুদ্ধে উপস্থাপন করতে পারেন নাই। আর দ্বিতীয় যে চার্জ, কমপ্লিসিটি, ওনার যে সম্পৃক্ততা, এই ব্যাপারেও কোনো তথ্য উপাত্ত আনতে পারেন নাই। হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 2রা নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আমাদের কথা শুনেছেন, আগামী 2 তারিখ না, 2 তারিখে 2রা নভেম্বর পরবর্তী আদেশের জন্য রেখেছেন। এদিকে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অন্য এক মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আগামী 2রা নভেম্বর। এই মামলা থেকে 4 আসামির অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। খুলনায় জোড়া খুনের মামলায় 7 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক। আদালত সূত্রে জানা যায়, 2009 সালের 3 জানুয়ারি নগরীর দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদার নামের এক ব্যক্তিকে হত্যা করে।
পারভেজকে বাঁচাতে গেলে এলাকাবাসীর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় সুপর্ণা সাহা সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। নির্বাচিত সরকার এলেই দেশের বাণিজ্যে বিনিয়োগ বাড়বে বলে আশা জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আর বিগত 5 বছরে বাংলাদেশ উন্নতি করলেও শহরকেন্দ্রিক উন্নয়নের কারণে দারিদ্র্য ও বৈষম্য বাড়ছে বলে জানালেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অর্থনীতি বিষয়ক সংলাপে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। প্রত্যেকটা বাংলাদেশ মিশন যদি $10 বিলিয়ন রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল 2 দিন ব্যাপী ইকোনমিক রিফর্ম সামিট। মঙ্গলবার ছিল এর শেষ আয়োজন, যেখানে কথা বলেন বিভিন্ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রতিটা ইউনিয়নে একটা করে ক্রয় কেন্দ্র তৈরি করা হবে। শেষ দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশে টাকা আছে, কিন্তু বাণিজ্যে বিনিয়োগের মতো আস্থা নেই। নির্বাচিত সরকার এলেই বিনিয়োগ বাড়বে। ব্যবসা বাণিজ্য ভালো হবে, কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো, কারণ নির্বাচন হবে, সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। এ সময়ে দারিদ্র্যকে রাজনৈতিক সমস্যা উল্লেখ করে প্রান্তিক পর্যায়ে মুক্ত বাজার ও অর্থের সহজলভ্যতা নিশ্চিতের পাশাপাশি স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরামর্শ দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। And talked about a system which is very similar to civic assemblies, যেখানে লোকাল পর্যায়ে মানুষজন তাদের যে পলিসিগুলো তাদের লাইফে affect করে, সেই জায়গায় they will have a voice, they will have a say, and they will be able to put opinions on the decisions that affect their lives. এদিকে বিগত বছরগুলোতে বাংলাদেশ উন্নতি করলেও তা শহর কেন্দ্রিক হওয়ায় দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে বলে উল্লেখ করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এখানে শিল্পায়ন এবং বিদেশি বিনিয়োগ এইটা মূলত হয় দুটো শহরে, ঢাকা এবং চট্টগ্রামে, এবং দেশের যে মোট শিল্প এবং সেবা খাতের যে কর্মসংস্থান হয় সেটার 90% এই দুটো অঞ্চলে কিন্তু কেন্দ্রীভূত, অর্থাৎ এই যে আঞ্চলিক বৈষম্য। একই সঙ্গে ভবিষ্যৎ রাজনীতিকদের উদ্দেশ্যে বেশ কিছু সুপারিশমালাও তুলে ধরেন তিনি। আয় এবং সম্পদ বৈষম্যটা হ্রাস করতে হবে, প্রগতিশীল কর ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং সম্পদ উত্তরাধিকার কর আরোপ করতে হবে, যাতে কিনা যাদের সামর্থ্য বেশি তারা বেশি করে ট্যাক্স দেয়। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। গত 1 বছরে দেশে 258টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এ সময় এলডিসি গ্র্যাজুয়েশন কমপক্ষে আরও 3 বছর পিছিয়ে দেওয়ার দাবি জানান তিনি। মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকার বিদেশিদের কথা মতো চলার কারণে ব্যবসায় নতুন সংকট তৈরি হচ্ছে বলে জানান বিজিএমইএ নেতারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। অধিকার আদায়ের নামে শ্রমিকদের সংগঠিত আন্দোলনে কখনো কখনো বন্ধ হয়েছে কারখানার উৎপাদন। এক অঞ্চল থেকে শ্রমিক অসন্তোষ ছড়িয়েছে শিল্পঘন অন্য অঞ্চলে। গত বছরের আগস্ট থেকে এমন পরিস্থিতি মোকাবেলা করে উদ্যোক্তাদের ঘুরে দাঁড়ানোর সময়ে উপদেষ্টা পরিষদের ট্রেড ইউনিয়ন সংক্রান্ত নতুন সিদ্ধান্তে আবারও পোশাক শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা ব্যবসায়ী সংগঠনগুলোর। রাজধানী উত্তরায় বিজিএমইএ ভবনে এলডিসি গ্র্যাজুয়েশন, চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো সহ বিভিন্ন ইস্যুতে তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। এতে সভাপতি জানান, গত 1 বছরে দেশে 258টি রপ্তানিমুখী পোশাক কারখানা বন্ধ হয়েছে। বিভিন্ন কারণে আপনি যদি ক্যাটাগরিক্যালি বলেন যে 258 ফ্যাক্টরির মধ্যে কোনটা কি কারণে বন্ধ হয়েছে, এটা আমরা বলতে পারবো না, এটা আপনাদেরকে পরে জানাতে পারবো। বাট 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আবার নতুন করে ফ্যাক্টরি এসছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আগে এলডিসি গ্র্যাজুয়েশন হলে দেশ পিছিয়ে পড়ার আশঙ্কার কথা জানান তিনি। যে জিনিসগুলো চাচ্ছি এটা কালকে দেন, পরশুদিন গ্র্যাজুয়েট হয়ে যান, কোনো সমস্যা নেই তো। আমি তো গ্র্যাজুয়েট হইতে চাই, আমরা সবাই চাই, আপনারা সবাই চান। তো এখন আমাকে প্রস্তুতিবিহীন অবস্থায় আপনি ঠেলে দিবেন, এটা হবে না, এটা হওয়া উচিত হবে না। বর্তমান সরকার বিদেশি প্রেসক্রিপশনে চলায় ব্যবসা বাণিজ্যে নতুন সমস্যা দেখা দিচ্ছে বলে জানান ব্যবসায়ী নেতারা। বাইরের একটা প্রেসক্রিপশন চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এই কনসিকুয়েন্সের বিষয়ে যারা বলছেন এবং যারা এই গভর্নমেন্ট যে আইনগুলা করতে যাচ্ছেন তাদের বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নাই। সরকারকে দেশীয় উদ্যোক্তাদের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা। সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আমাদের কনসার্নগুলো জানানোর জন্য।
উনি সময় দেন নাই। স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে, উনি ওনাকে সময় দেন, আর 40 বিলিয়ন ইন্ডাস্ট্রি এক্সপোর্টের নিচে ওনাকে সময় দেন না। তো এটার দায় ওনাকেই নিতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে শোয়া রোগী। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 4 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন 1041 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 273 জনে, আর শনাক্ত হয়েছে 67,464 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা বিভাগে 206 জন সহ 2 সিটি কর্পোরেশনে 370 জন। এছাড়া বরিশাল বিভাগে 174 জন, চট্টগ্রামে 120, খুলনা বিভাগে 49, ময়মনসিংহে 49, রাজশাহীতে 45, রংপুরে 19 এবং সিলেট বিভাগে 9 জন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ মোন্থা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। বেড়েছে বাতাসের গতিবেগ। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এটি ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোন্থা আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ সহ 3 প্রদেশ অতিক্রম করতে পারে। এই 3 প্রদেশে বিশেষ সতর্কতা জারি করেছে ভারত সরকার। লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক 174 জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ সহযোগিতায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রত্যাবাসিত এই বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য মানব পাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় গিয়েছিলেন। তাদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। মেঘনার অব্যাহত ভাঙনে ছোট হয়ে আসছে দ্বীপ উপজেলা হাতিয়ার আয়তন। এরই মধ্যে বিলীন হওয়ার পথে বেশ কয়েকটি ইউনিয়ন। ভাঙনের কবলে ভিটে মাটি হারিয়ে কয়েক হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কায় স্থায়ী ব্লক নির্মাণের দাবি স্থানীয়দের। কিছু প্রকল্পে কাজ চলমান রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী ফিরোজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। হাতিয়ায় মেঘনার ভাঙনে এভাবেই নদীতে হেলে পড়ছে আল আমিন বাজার বহুমুখী আশ্রয়ন কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়টি। শুধু এই স্কুল নয়, এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ চর ঈশ্বর, নলচিরা, শুকচর, হরণী ও চান্দনী ইউনিয়নের বেশিরভাগ অংশ। তীব্র ভাঙনের ঝুঁকিতে তমরুদ্দি, সোনাদিয়া চরকিং ইউনিয়ন। ভাঙন অব্যাহত থাকলে বসত ভিটা হারাতে পারে কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এরই মধ্যে সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে অনেকেই জীবনযাপন করছেন। ভাঙন রোধে টেকসই নদী শাসন ও ব্লক বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এটা ভাঙার কারণে এখানে পড়তে পারছি না। এখানে 8 কিলোর মধ্যে মসজিদ ছিল, কালভার্ট ছিল, ব্রিজ ছিল, মেইন রোড ছিল। রাস্তাঘাটের সাথে সাথে আমাদের সকল কিছু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, সকল কিছু মেঘনা নদীর সাথে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙতে 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 অবস্থা হয়ে গেছি, এখন আর কিছু নেই। আর্সগানরা থাকার জন্য দিছি, এখন এটা নদীর মাধ্যমে ভাঙি গেছে। ভূমিহীন এরা কোথায় গিয়ে থাকবে, এদের কোনো বাসস্থানের জায়গা নাই। আমরা দেখতেছি কাজ কিছু করে এখান থেকে আবার হিরিক পরিবন্দরে তাদের বস্তার সমস্যা, বলগেটের সমস্যা। বস্তা হইলে বলগেট আসে না, বলগেট আসলে বস্তা আসে না। এই জনপদ মাছাইতে হইলে এখন দ্রুত একটা বেড়িবাঁধ এবং বস্তা ডাম্পিং করি প্লাস ফাতর দিই। নোয়াখালীর উপকূলীয় 40 কিলোমিটার ভাঙন কবলিত আপৎকালীন কিছু প্রকল্প চলমান রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। ভাঙন কবলিত বিশেষ করে চর এলাহি থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান ঘাট পর্যন্ত প্রায় 40 কিলোমিটার জায়গা আমাদের প্রায় ভাঙন কবলিত রয়েছে। তার ভিতরে নলের চরে 5 কিলোমিটার আমাদের স্থায়ী প্রতিরক্ষা কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত ব্লক নির্মাণের কাজ শুরু করে হাতিয়ার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এগিয়ে আসবে সরকার, এমনটাই দাবি স্থানীয়দের। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার।
নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ ঐক্যমত্য কমিশনের, জাতীয় অনৈক্য তৈরি করছে কমিশন, অভিযোগ বিএনপি। নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনড় জামায়াত, শহীদ মিনারে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির দাবি এনসিপি। খুলনায় আলোচিত জোড়াখুন মামলার রায়ে 7 আসামির মৃত্যুদণ্ড, বেকসুর খালাস 2 জন, রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ। এবং এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর দাবি বিজিএমইএর, নির্বাচনের পর বিনিয়োগ বাড়ার প্রত্যাশা তথ্য উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।